আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে গঠিত ৬ কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিক আলম এ কথা জানান। বলেন, অত্যন্ত সফল ও ঐতিহাসিক সফর ছিল ডক্টর ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান। এবারের ইউএন সফরে মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, IMF প্রধান থেকে 50টির মতো বৈঠক ও সভা করেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। সবাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছেন এবং সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবেন। ইলেকশন রিফর্মের উপর যেটা করেছেন, ইট উইল টেক টাইম। তারা এটা জানেন। তাদের যেটা ছিল যে তারা ফুল সমর্থন জানিয়েছেন। কারণ টাইম ফ্রেমটা জানান, আসলে টাইমটা নির্ভর করবে হচ্ছে যে কমিশনগুলোর যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যে তো টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশন 3 মাসের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের মাঝে আজ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এদিকে ন্যায় বিচার নতুন বাংলাদেশের ভিত্তি হবে বলে আশা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। অরণ্য গফুরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ভেতরেও ফ্যাসিবাদীরা লুকিয়ে আছে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমেদ। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন, 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। এদিকে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুম বিষয়ক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে শুধু রাজনৈতিক নয়, গুমের মাধ্যমে শেখ হাসিনা মানুষের কবর জিয়ারতের অধিকারও কেড়ে নিয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা। মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। একই সভায় স্বৈরাচারী সরকারের আয়নাঘর সহ গুমের শিকার প্রতিটি ব্যক্তির অবস্থা পরিবারকে জানানোর আহ্বান জানান জুনায়েদ সাকি। ন্যায় বিচার হবে আমাদের নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম ভিত্তি এবং সত্যি সত্যি আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণের দিকে যেতে পারবো, যার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যার ভিত্তি হবে প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার, অলঙ্ঘনীয় অধিকার। অন্যদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, উত্তরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে, দ্রুত তাদের পুনর্বাসন করা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয়ভাবে বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহতদের সহায়তার জন্য বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। তাদের পুনর্বাসনের জন্য দল উদ্যোগ গ্রহণ করেছে। AR বাদল, RTV, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে ন্যূনতম বয়স 35 করার দাবি বাস্তবায়নে আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধানের সঙ্গে বৈঠক বসবেন চাকরি প্রত্যাশীরা। সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তারা। এর আগে দিনভর যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। ইকবাল অনিকের রিপোর্ট।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায় আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও অবস্থান ধরে রাখেন তারা। অন্তর্বর্তী সরকারের কাছে দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। দীর্ঘ 12 বছর আন্দোলন করলেও দাবি মেনে না নেয় বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষোভ ঝাড়েন তারা। 12 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি এবং 12 বছরে কিন্তু আমরা সবসময় আন্দোলনে এই হামলার শিকার হয়েছি। যমুনার আশেপাশে সভা সমাবেশ করা নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের কোনো বিষয়ে তারা কর্ণপাত করেনি। সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, দাবির বিষয়টি নিয়ে মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধানের সাথে তাদের বৈঠক হবে। কালকে আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে। সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীকে প্রধান করে কমিটি করেছে সরকার। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন। আগামী 7 দিনের মধ্যে এই কমিটি তাদের পরামর্শ দেবেন। চলো আমি চলে যাব। ইকবাল অনিক, RTV, ঢাকা। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে গত 10 সেপ্টেম্বর হট্টগোল ও বিশৃঙ্খলা করায় 17 জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এই তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, 8 জনকে গুরুদণ্ড, 4 জনকে তদন্ত সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড এবং 5 জনকে তিরস্কার করার সুপারিশ করা হয়েছে। চলতি মাসে 59 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন এ পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। 10 সেপ্টেম্বর দুপুরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে এম আলী আজমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউ নিড নট টু নো দ্য নেম অফ দ্য অফিসার। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যানের এবং 7 কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করানো হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 1 শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 30 জন। তাদের মধ্যে 4 জন গুলিবিদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকদের সাথে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ত্রিপক্ষীয় মিটিং চলছিল। এতে সমঝোতা না হয় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালালে 5 জন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে কাউসার নামের 1 শ্রমিকের মৃত্যু হয়, বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শুধু সেনাবাহিনী নয়, এবার সশস্ত্র বাহিনীর সব কমিশন প্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করবেন। এর আগে গত 17 সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা দলটি সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে মৌলভীবাজার থেকে 2 জনকে গ্রেপ্তারের কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। জানান, গত 4 আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের মামলায় হেনরি ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি পদক্ষেপ নিতে সন্ধ্যায় তাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। মামলার ১ নম্বর আসামি মাশরাফি। এছাড়াও নাম রয়েছে আরেক মালিক হেলাল বিন ইউসুফ, শুভ্র সহ মোট ৮ জনের। মামলার এজাহারে বলা হয়, মাথায় পিস্তল ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এর আগে রাজনৈতিক পরিবর্তনের পর কোটা বিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলি ছোড়া ও মারধরের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাশরাফির নামে নড়াইলে আরও একটি মামলা হয়। রাজধানীর 2 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম জানান, নিহত সাইফুল ইসলাম আরিফ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ও কারিমুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত 4 আগস্ট আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ফেনীর আরিফ। অন্যদিকে হবিগঞ্জের লাখাইয়ের বাসিন্দা নিহত কারিমুল ইসলাম গত 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জানাজা সম্পন্ন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। এই মামলায় তিনি 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে। এদিকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মাহমুদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন সাংবাদিক শফিক রেহমান। এ মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাংবাদিক শফিক রেহমান আত্মসমর্পণ করলে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে। কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এ সময় বিচার বিভাগের আমূল পরিবর্তন করার কথা বলেন তার আইনজীবী। আত্মসমর্পণ করেছেন যেহেতু এটা ফিউজি পলাতক দেখানো হয়েছে, তাই আর সেটাকে ওনার প্রেজেন্ট দেখালেন। আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা যায়নি, সেটা প্রত্যাহার হবে। আর উনি আপিল করার জন্য নকল পাবেন। দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। এদিকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মাহমুদ মনসুর আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূর এ আদেশ দেন। আর আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে গুলশানের এসিকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1152 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1152 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 70 জন, চট্টগ্রাম বিভাগে 233 জন, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার বাহিরে 219 জন, ঢাকা উত্তর সিটিতে 252 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 187 জন, খুলনা বিভাগে 86 জন, রাজশাহী বিভাগে 40 জন, ময়মনসিংহ বিভাগে 27 এবং রংপুর বিভাগে 38 জন ভর্তি হয়েছেন। মশা নিধনে কার্যকর দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্রমেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সারা দেশে। পর্যটন খাতের প্রসারে বাংলাদেশের ভিসা ফি কমানোর প্রয়োজন নেই, তবে ভিসা আবেদন ও প্রাপ্তির ক্ষেত্র সহজ করতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর অডিটোরিয়ামে আয়োজিত ট্যুরিজম ফর অ্যাটেইনিং SDGs চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্টিভ ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে বন, সৈকত, পাহাড় সহ অনেক সম্ভাবনাময় পর্যটন স্পট রয়েছে। এই খাতকে আরও সমৃদ্ধ করে পর্যটক আকর্ষণের জন্য টেকসই ও পরিকল্পনা মাফিক কাজ করতে হবে।
বাংলাদেশের শ্রমিকদের মজুরি যথোপযুক্ত নয়, দেশের উন্নতি হলেও তারা ন্যায্য হিসাব পায়নি বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে আগারগাঁওয়ের শেরি বাংলা নগরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের শ্বেতপত্র কমিটির সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে শিল্পক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, আন্তর্জাতিক আইনের সঙ্গে দেশের শ্রম আইনের সামঞ্জস্য না থাকা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, শ্রমিকদের সমস্যা ও আশা আকাঙ্ক্ষার বিষয় আমলে নেওয়া হবে। সেই সঙ্গে শ্বেতপত্রে সমষ্টিক অর্থনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি বৈষম্য সহ খাতওয়ারি পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানান দেবপ্রিয়। আইটি ভিত্তিক আছে, সেখানেও শ্রমিকদের অধিকারকে কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে। আর আমি তো বলেছি বোধহয় আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। রাতের সংবাদে পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।